তোমরা অলরেডি আগের অংশে রাশি কি, রাশির প্রকাশ, রাশির প্রকারভেদ এগুলো পড়েছো এবং গঠনের ভিত্তিতে রাশি দুই প্রকার, মৌলিক, যৌগিক, এটাও জেনেছো। তার মধ্যে মৌলিক রাশির বিষয়ে আমরা এখানে পড়ব। তো মৌলিক রাশির ব্যাপারে সবাই জানো 7টি। এখন কেউ কেউ জানো না, তাহলে সবাই জানো এটা বলা হয়তো ভুল হলো। যারা জানো না উভয়ই ফোকাস দিবে, কারণ আমার এই আলোচনা থেকে তুমিও কিছু হয়তো নতুন জিনিস বা নতুন তথ্য পাবে, তাই তো। আমরা এখানে 7টি যে মৌলিক রাশি তোমার পদার্থবিজ্ঞান আলোচনা করবে তার নামগুলো আগে বলি, তারপরে ডিটেলস আমি জানাবো যে এই বিষয়গুলোর সঙ্গে আরও কী কী তথ্য তুমি জানতে পারো। প্রথমে দেখো লেখা আছে দৈর্ঘ্য বা লেন্থ, ভর যাকে ইংরেজিতে মাস বলবো, তারপরে সময় বা টাইম, তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, তাপমাত্রা টেম্পারেচার, পদার্থের পরিমাণ অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, দীপন প্রাবল্য লুমিনাস ইন্টেন্সিটি, বা এটাকে আমরা অনেক সময় দীপন তীব্রতা বলি। হ্যাঁ, প্রাবল্য এবং তীব্রতা এই একই রাশি, একটু হেরফের কখনো হইতে পারে আর কি। এই যে দেখো দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি, তাহলে প্রত্যেকটা কি সিম্বল দিয়ে তুমি একটা সমীকরণে লিখবে। লেন্থের আদি অক্ষর হিসেবে এটাকে আমরা এল দ্বারা লিখি, ম্যাসের আদি অক্ষর হিসেবে ভরকে এম দ্বারা লিখি, টাইমের আদি অক্ষর হিসেবে এই ছোট হাতে টি দিয়ে লিখি, তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট এটাকে সাধারণত আই দ্বারা লেখা হয়, টেম্পারেচারকে ক্যাপিটাল টি দিয়ে লিখে, তবে এটার ক্ষেত্রে কখনো কখনো থিটাও ব্যবহার হবে। সাধারণত আমরা পরম তাপমাত্রাকে ক্যাপিটাল টি লিখি, বা ডিগ্রি সেলসিয়াসে পরিমাণটা হিসাব হলে তখন তাকে লিখি থিটা দ্বারা। পদার্থের পরিমাণকে আসলে এন দ্বারা মানে মোল সংখ্যা দ্বারা প্রকাশ করে, তবে পরিমাণকে কখনো এম দ্বারা বা অন্য কোনো কিছু দ্বারাও লেখা হইতে পারে। দীপন প্রাবল্য বা দীপন তীব্রতাকে এই লুমিনাস ইন্টেন্সিটিকে আসলে এল অফ ভি বা আরও কিছু কিছু দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। এল অফ এমও লিখে অনেক সময়, এ হচ্ছে বিষয়। তো এই লুমিনাস ইন্টেন্সিটি এটা আসলে এল হওয়ার কথা। এবার এদের এককগুলো জেনে নিই। এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য অনেক ধরনের কিন্তু একক তুমি নিজেও ব্যবহার করো। ইঞ্চি শব্দটা ব্যবহার করো না, সেন্টিমিটার বলো না, ফুট বলো কিনা। তো এই ফুট, ইঞ্চি, সেন্টিমিটার, দিস অল আর দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ লেন্থ। তাহলে লেন্থ পরিমাপের এগুলো কিন্তু একক, কিন্তু এই সব একক কিন্তু আমরা আদর্শ একক হিসেবে ব্যবহার করি না। কেন বলি, যে এক দেশ ধরো ইঞ্চিতে মাপলো, আরেক দেশ, তো সকল দেশ যেন খুব সুন্দরভাবে সায়েন্স স্টাডি করতে পারে, গণিত স্টাডি করতে পারে, এজন্য এই 1960-তে হচ্ছে যে একটা সভা বা একটা সেমিনারের মাধ্যমে সায়েন্টিস্টদের যে অ্যাসোসিয়েশন তারা বা রয়্যাল সায়েন্স একাডেমি তারা হচ্ছে এই একটা সিদ্ধান্তে এসেছিল যে আমরা মোটামুটি সব ধরনের রাশিগুলো পরিমাপের জন্য একটা এসআই একক বিবেচনা করব, যার ভিত্তিতে হিসাব নিকাশটা আমরা একজনের সঙ্গে আরেকজন শেয়ার করলে যেন সেটা সহজেই অনুমান করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সহজেই যেন স্টাডি করতে পারি। তো এইখানে খেয়াল করো যে দৈর্ঘ্যের এসআই একক ইন্টারন্যাশনাল সিস্টেমে যে একক সেটা হলো মিটার, তারপরে ভরের একক হলো কিলোগ্রাম, এগুলো কিন্তু এসআই এককের কথা আমরা বলছি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম। তারপরে সময় হচ্ছে সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণকে মোল এককে পরিমাপ করা হয়, আর দীপন তীব্রতাকে ক্যান্ডেলা এককে পরিমাপ করা হয়, ঠিক আছে। এখন কথা হলো যে এই যে 7টি মৌলিক একক, এই 7টি মৌলিক একক আসলে এসেছে কোথা থেকে। তোমাদের প্রথমেই বলে দেই যে এখানে যে 7টি রাশি আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো সাধারণত তুমি পাবা বলবিজ্ঞানে। ফিজিক্সে বলবিজ্ঞান আবার কী রে ভাই, এটাকে ইংরেজিতে আমরা বলি মেকানিক্স। তো গতি, বল, মহাকর্ষ এই যে অধ্যায়গুলো রয়েছে, ঠিক আছে, নিউটনীয় বলবিদ্যা, এগুলো হচ্ছে বলবিজ্ঞান। এই অধ্যায়গুলো নিয়ে যুক্ত হয়ে হচ্ছে এটা মেকানিক্স। আবার যদি বলো তাপমাত্রা এইগুলো নিয়ে যে স্টাডি হবে ওইটাকে আমরা বলি থার্মোডাইনামিক্স, ঠিক আছে, তাপগতিবিদ্যা। তাহলে মেকানিক্সে আলোচনা হয় এই দৈর্ঘ্য, ভর, সময় এগুলো নিয়ে, তাই তো। আর
তারপরে তুমি যদি বলো যে আরেকটা অংশ হচ্ছে অপটিক্স, তাহলে অপটিক্সকে ইংরেজিতে বলি আমরা আলোক বিজ্ঞান, তাই না, বাংলায় বলি আলোক বিজ্ঞান, একে আমরা বলবো অপটিক্স। তাহলে ফিজিক্সের এটাও একটা ভাগ। আরেকটা ভাগ হচ্ছে তড়িৎ বিজ্ঞান। তাহলে তড়িৎ বিজ্ঞান ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা হবে, এটাকে আমরা সিম্পলি ইলেকট্রিসিটি নামে ডাকি। এই তিনটা যে ফিজিক্সের ক্ষেত্র, এই তিনটা ক্ষেত্রে এই 7টা রাশি নিয়ে আলোচনা হবে, বোঝা গেল? তাহলে এই তিনটা ক্ষেত্রে যদি এই 7টা রাশি নিয়ে আলোচনা হয় এবং এরা হচ্ছে মৌলিক, এরা কারো উপর ডিপেন্ড করে না, এদের গঠনে কারো কোনো ভূমিকা নাই, বাট অন্যান্য যা আদার্স রাশিগুলো আছে ওইগুলো স্টাডি করার সময় এই 7টা রাশির সংযোজন, এই 7টা রাশির হচ্ছে গুণ ভাগ বা সমন্বয় করে তুমি ওগুলো স্টাডি করবা। ওকে, তাহলে এই 7টি মৌলিক রাশি কোন বিজ্ঞান থেকে? মেকানিক্সে, অপটিক্সে এবং ইলেকট্রিসিটিতে আলোচনা হয়। আমার কথা হচ্ছে যে তোমাকে এখানে আমি আরেকটু জিনিস জানাবো যে প্রকৃতিতে বিদ্যমান সবগুলো রাশির মধ্যে যে সকল রাশিগুলোর সংজ্ঞা সমীকরণ অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলে। তাহলে মৌলিক রাশি কোনগুলো? যে সকল রাশিগুলোর সংজ্ঞা এবং সমীকরণ অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তারাই হচ্ছে মৌলিক রাশি। তাহলে এটা তুমি যখন সংজ্ঞা দিবে তখন এটা লিখতে পারো, হ্যাঁ, নোট করে নাও। আর যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে সৃষ্ট তারাকে বলবো লব্ধি রাশি। তাহলে এই মৌলিক রাশি সব মিলিয়ে তাহলে কয়টি? মৌলিক রাশি হচ্ছে 7টি। এটা জেনেছ। কোন কোন অংশে তাহলে এই 7টি রাশি আলোচনা হয় সেটাও জেনেছ। এখন আমি এই জায়গাতে বাকি অংশটুকু মৌলিক একক এবং লব্ধ একক পড়ানোর আগেই তোমাকে অন্য একটা বিষয়ে আমি নিয়ে চলে যাব। কারো হয়তো মনে হতে পারে যে মাত্রা বিষয়ে কিছু বলছেন না কেন, মাত্রা বিষয়ে আলোচনা আছে রে ভাই, কিন্তু মাত্রার একটা আলাদাই টপিক দিয়েছি, ওইখানে মাত্রা সম্পর্কে আলোচনা করব, তারপরে জানাবো। হ্যাঁ, তবে তুমি এই তালিকা যখন পড়বে তখন চাইলে মাত্রাগুলো মনে রাখতে পারো, যে দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা ম্যাস আদি অক্ষর এই এম, তারপরে সময় মানে টাইমের আদি অক্ষর এই ক্যাপিটাল টি, তারপরে তড়িৎ প্রবাহ ইলেকট্রিক কারেন্ট, এটার মাত্রা এরকম আই দিয়ে লেখা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে টেম্পারেচারের মাত্রা এই থিটা ব্যবহার করা হয়, পদার্থের পরিমাণ এই ক্যাপিটাল এন দেওয়া হবে, আর দীপন তীব্রতা এই জে দ্বারা প্রকাশ করা হবে, বা অনেক সময় মাত্রাতেও এই এককের মতোই সিডি ব্যবহার করে দেয়া হয়। হ্যাঁ, এটাও হতে পারে। আমরা 7টি মৌলিক রাশি দিয়েই কি শেষ কিনা? না, এর সঙ্গে আরও কয়েকটা মৌলিক রাশি যুক্ত থাকতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করো, এখানে লিখে দিয়েছি আরও মৌলিক রাশি থাকতে পারে কি? রাশির একক লেখার নিয়ম, এ দুটো জিনিস আমরা সংক্ষেপে জানব। তো দেখো, এই যে 7টি মৌলিক রাশির বাইরে আরও 3টি মৌলিক রাশি কখনো কখনো আমরা একটু বিবেচনা করতে পারি। এরাকে একবার তালিকায় যুক্তও করেছিল, পরে আবারও বাদ দেওয়া হয়েছে। তাহলে 7টির বাইরে আরও 3টি মৌলিক রাশি রয়েছে। দেখো, কোন? তুমি ভাই তোমার সময় মাপার যন্ত্র নিয়ে এসছো, তুমি ধরে নাও দৈর্ঘ্য মাপার যন্ত্র নিয়ে এসছো, সব কিছু মাপার যন্ত্র নিয়ে এসছো, আলোর তীব্রতা মাপার, পদার্থের পরিমাণ মাপার, সব নিয়ে এসে যুক্ত করে এবার তুমি আমার এই ঘরের একটা কর্নারে কোন কত ডিগ্রি এটা মাপতে চাচ্ছ। অথবা আমি এইরকম দুটো হাত, এই দু হাত এরকম করে দিয়ে বললাম কোন কয় ডিগ্রি, এবার সবাইকে নিয়ে এসে যুক্ত করে দিয়েছে মৌলিক 7টি রাশি পরিমাপ করার জন্য যন্ত্র নিয়ে এসে দেখছো এখানকার মধ্যে কোন কয় ডিগ্রি এটা মাপতে পারছো না। দ্যাট মিন্স কোন আরেকটা রাশি যেটা পরিমাপ করার জন্য ওই রাশিগুলো দিয়ে কোনো কাজ নাই, ওগুলো দিয়ে হবে না। তাহলে কোনো একটা আমরা বলতে পারি মৌলিক রাশি। হ্যাঁ, এইটা পরিমাপের জন্য তোমাকে আলাদাভাবে আরেকটা একক দরকার, আলাদা আরেকটা ওই পরিমাপক যন্ত্র দরকার। এবং
এই অ্যাঙ্গেলের তাহলে প্রকাশ করার জন্য সিম্বল ব্যবহার করা হয় সাধারণত থিটা, এবং এর এসআই একক হলো বা বেজ ইউনিট হচ্ছে রেডিয়ান। রেডিয়ান এককে পরিমাপ করা হয়। তোমরা জানো যে কোণকে অনেক সময় ডিগ্রি এককেও পরিমাপ করা হয়। তো ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক স্থাপনও তুমি শিখে নিবা। যা আমরা জানি যে 180 ডিগ্রিকে যদি সংখ্যা মান রেডিয়ানে লিখি তাহলে সেটা হচ্ছে পাই। পাই মিনস 3.1416। ওকে, কোণের পরে আরও একটা জিনিস হচ্ছে যে গোলকীয় বস্তুর যে কোনো একটা অংশে যে কোণ তৈরি করে। তো গোলকীয় বস্তু বলতে ধরে নাও যে এইরকম পৃথিবীর মতো আমি যদি একটা স্ফিয়ার দিই, এটা ধরে নাও একটা গোলকীয় বস্তু। তাহলে এই গোলকীয় বস্তুর এরকম একটা গোলকীয় বস্তু দিয়েছি। তো এই গোলকীয় বস্তুর সেন্টার থেকে ধরে নাও এতটুকু জায়গা বিবেচনা করলাম, এইখানে একটা কোণ তৈরি হয়েছে। সে কোণটা কীরকম? কোণ আইসক্রিমের মতো। তাহলে এরকম সিলিন্ডার আকৃতির একটা জিনিস ধীরে ধীরে ছোট হতে হতে ভিতরে চলে যাচ্ছে। আর একটু দেখাই, সিলিন্ডার আকৃতির এরকম একটা জিনিস ধীরে ধীরে চিকন হতে হতে ভিতরের দিকে গিয়ে একদম ছোট হয়ে গেল। এটাই হলো কোণ, যেটা অনেক সময় বাদাম বা হয়তো মুড়ি ভাজা কেনার সময় তোমাকে যে রোল করে সুন্দর কোণ বানিয়ে দেয় সেটা। ঠিক আছে, একটু দেখিয়ে দেই, খেয়াল করো, একটু ওয়েট করো, ভালো করে তাকাও। এই যে এখানে দেখতো এটার মধ্যে যে আমরা কোণটা তৈরি হয়েছে এটাকে আমরা বলি ঘন কোণ। হ্যাঁ, ইংরেজিতে বলবো সলিড অ্যাঙ্গেল। তাহলে এটা দুটো বাহুর মধ্যে না, এটা একটা ত্রিমাত্রিক জিনিস। এই ত্রিমাত্রিক যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ঘন কোণ। যে এটা দেখে হয়তো ভালো মতো ফিল করতে পারছো, সে খুব সহজে অনুমান করবা এই ঘন কোণটা কীরকম হতে পারে। এই ঠিক আছে, এই যে দেখো এরকম একটা ঘনকোণ। তাহলে এই ঘনকোণ পরিমাপের জন্য কি একক? এই ঘনকোণ পরিমাপের জন্য কি একক? এই ঘনকোণ পরিমাপের জন্য একক হলো স্টেরেডিয়ান। ঠিক আছে, এই ঘনকোণ পরিমাপের জন্য একক হলো স্টেরেডিয়ান। তাহলে ঘনকোণের ইংরেজি হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আর 3 নম্বরে যে জিনিসটা সেটা হলো নিউক্লিয়ার ফিজিক্সে তেজস্ক্রিয়তা বলে একটা রাশি রয়েছে। নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা, এই যে দুটো রশ্মি, আলফা বিটা কণা এবং হচ্ছে গামা রশ্মি, এরা যে বের হয়ে আসে, এই তেজস্ক্রিয়তা পরিমাপ কিন্তু তোমার এইখানকার এই 7টা একক দিয়ে তুমি মাপতে পারবে না। তাহলে এই তেজস্ক্রিয়তা মাপার জন্য তোমাকে আলাদাভাবে একটা একক দরকার পড়বে, এবং এটা একটা আলাদা রাশি, এজন্য এটাকে আমরা বলবো একটা মৌলিক রাশি। হ্যাঁ, এবং এই মাপার যে একক সেটা হলো বেকেরেল। তেজস্ক্রিয় পরিমাপের একক হলো বেকেরেল। ওকে, তাহলে এই 3টা মৌলিক রাশি আমরা আরও অ্যাড করে দিতে পারি, এবং তোমার মনে রাখা খুবই সহজ। একটা হলো কোণ আর একটা হলো ঘনকোণ। কোণ আর ঘনকোণ। হ্যাঁ, এটা কৌতুক মনে পড়লো, বলি যে একজনকে বলছে শিক্ষক যে তুমি মরুভূমির দুটো প্রাণীর নাম বলো। তো মরুভূমির প্রাণী শুধু বইতে যে গল্প পড়েছে সেখানে উটের কথা শুনেছে, তো উট পড়েছে, আরেকটা মরুভূমির প্রাণী কি হতে পারে কোনোভাবে তো ভেবে পাচ্ছে না। তো ঝটপট একটু মাথা রিভার্স দিয়ে মাথা মেমোরি ঘুরে ফিরে কোনোভাবে যখন চিন্তা করতে পারলো না, তখন ও বলছে যে উট আর উটের বাচ্চা। তো দুটো প্রাণী তো হয়ে গেল, উট আর উটের বাচ্চা। তুমিও এরকম মনে রাখবা যে আরও দুটি মৌলিক একক হচ্ছে কোণ, ঘনকোণ আর সঙ্গে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, আমরা একটু রাশির একক লেখার নিয়ম সংক্ষেপে একটু পড়ব। একক লেখার নিয়ম বইতে রয়েছে, ওখান থেকে ডিটেলস পড়বা। শুধু এই লেকচারের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়ে দিই, পড়ার টাইম আবার পাবা কিনা তাই।
একটা রাশির একক যদি 2 অক্ষরে লিখো, যেমন কেজি, তাহলে এরকম ছোট করে লিখবা। যদি যৌথ বা যৌগিক একক লিখো তাহলে মিটার পার সেকেন্ড। এখন তো এখানে একটা জিনিস চলে এসছে যে লব্ধ একক আর মৌলিক একক এখানে আলোচনায় ছিল, কিন্তু তোমাকে পড়ানো হয়নি। মৌলিক রাশির একক হলো মৌলিক একক, আর লব্ধ রাশির একক হলো লব্ধ একক। তো মৌলিক রাশির এককে এরকম একটা একক পাবা, কিন্তু লব্ধ রাশির এককে যেটা হবে একাধিক রাশি যুক্ত হয়েছে, তখন এরকম লব্ধ একক একাধিক রাশির গুণফল, একাধিক রাশির দেখা হলো ভাগফল, এরকম হইতে পারে। ব্যাপারটি তাহলে খেয়াল করবা, এখানে আমরা লিখলাম মিটার পার সেকেন্ড, এটা বেগের একক। তো বেগের সমীকরণটা আমরা একটু দেখি। বেগের সমীকরণটা হলো উপরে সরণ, এটাকে সরণ বা দ্রুতি যায় মানে দূরত্ব যায় বলো, আর নিচে সময়। তো সরণকে তুমি কি এককে পরিমাপ করবে? সরণ আসলে কি একটা দৈর্ঘ্য জাতের জিনিস, হ্যাঁ, তুমি কতটুকু সরেছো, অবস্থানের পরিবর্তন, এটা মিটারে ফুটে এভাবেই তো মাপবা। তাহলে সেই সরণের একক হলো মিটার, আর সময়ের এককটা হলো সেকেন্ড। মিটার আর নিচে ভাগ আকারে সেকেন্ড। সূচকীয় পদ্ধতিতে এটা উপরে যদি লিখো তাহলে এটা হলো পার সেকেন্ড। তাহলে মিটার আর সেকেন্ডের সমন্বয়ে হইল মিটার পার সেকেন্ড। এই এককগুলো এভাবে লিখবা। কিন্তু যদি এই রকম হয়ে থাকে যে তুমি এমন দুটো একক লিখছো যাদের পাশাপাশি লিখলে পারে হয়তো মিলেমিশে যাওয়ার একটা হয়তো ঘটনা ঘটতে পারে, মানে গুলিয়ে যাওয়ার। যেমন কুলাম এককটা ব্যবহার করা হয়, এটা হলো আধানের পরিমাণের জন্য। তো কুলাম্বের সঙ্গে যদি মিটার যুক্ত করো তাহলে এই সিএম পাশাপাশি এরকমভাবে লিখলে তোমার মনে হতে পারে যে সিএম মিলিয়ে একটা একক মনে হচ্ছে। তাহলে এখানে চাইলে একটা ডট দিতে পারো, বা এইভাবে লিখতে পারো C-M, তাহলে বুঝলাম যে এখানে দুটো একক। এখন মাঝে যদি ডট দিয়ে দাও তাহলে বুঝবে এটা আলাদা আলাদা, হ্যাঁ। আর যদি একসঙ্গে এই যে এখানে কে আর জি এর মাঝে ডট দিলে বুঝে নিতাম যে কে আর জি আলাদা, কিন্তু এখানে আমার ডট চলবে না, তাহলে একসঙ্গে আছে, দ্যাট মিনস দুটো মিলিয়ে একটা একক, হ্যাঁ। এটা সিম্পল কথা। দুই, তোমাকে যেটা সতর্ক থাকতে বলবো, আরও অনেক নিয়ম আছে, ওগুলো তো পড়বা। সায়েন্টিস্টদের নামে যদি কোনো একক হয় তাহলে পরে সেটা বড় হাতের অক্ষরে লিখবা। যদি সিঙ্গেল অক্ষরে লিখো, যেমন নিউটন, যেমন কুলম, এরা সায়েন্টিস্টের নাম অনুসারে একক, তাহলে এরাকে এরকম বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখবা, হ্যাঁ। বাট সেটা যদি আবার পূর্ণভাবে কেউ লিখে তাহলে চাইলে সে ছোটো হাতেও লিখতে পারবে। এরকম পুরো নিউটন লিখলো একসঙ্গে এরকম, সে হয়তো বল লিখতে পারে যে 20 নিউটন ফোর্স, তাহলে 20 নিউটন ফোর্স এভাবে লিখলো, হ্যাঁ। তাহলে 20 নিউটন ফোর্স সে চাইলে এভাবে লিখতে পারে যে 20 নিউটন, বা এই 20 নিউটন, যে কোনো একটা ফরম্যাটে লিখবে। ওকে, তাহলে মোটামুটি তোমাকে এই মৌলিক রাশি এগুলোর বিষয়ে জানাইলাম। বাকি হচ্ছে এরপরে আমরা হয়তো পড়ব মাত্রা, ঠিক আছে, মাত্রা। দেন মাত্রার পরে তখন এই অধ্যায়ের আরও যে যে টপিকগুলো আছে আমরা একে একে যেতে থাকবো, জানি না সামনে আর কি আছে। তো নেক্সট ক্লাসের দিকে ফোকাস রাখো।